বিয়ের সাজে বিধ্বস্ত হয়ে ফ্লোরে শুয়ে আছে তুষার। নাক দিয়ে চিকন ধারায় রক্ত গড়াতে গড়াতে এতক্ষণে শুকিয়ে জমে আছে। কিছুটা লাল তরল ছুঁয়েছে তার চিবুক। সুন্দরী রমণীর বিয়ের সাজটাও অনেকটা লিপটে। মাথার দোপাট্টাটা অবহেলায় দরজাটার কাছে পড়ে আছে। তুষার তখন যাবৎ এক কোণায় বসে থাকলেও এখন ঘুমাচ্ছে। ক্লান্ত শরীর তার ঘুম চাইছে। রাত গভীর হতে হতে তার ঘুমটাও গভীর হয় একসময়। ঠান্ডা ফ্লোরটাতে একদম গুটিয়ে শুয়ে আছে ও। দরজা খুলে ভেতরে ঢুকতেই আরহামে নজর আটকালো ঘুমন্ত নতুন বউয়ের দিকে। দরজা আটকে ধীরে ধীরে পা ফেলে এগিয়ে আসতেই চোখে যায় তুষার ব্লাউজ আর লেহেঙ্গার মাঝখানে উন্মুক্ত কোমরের দিকে। আছড়ের মতো লেগেছে ওখানে। আরহাম ঝুঁকে ওকে হাত দিয়ে ছুঁয়ে দেয় সেখানটায়। ঘুমের ঘোরে কিছুটা কাঁপে যুবতী। বাঁকা হেসে তাকে সোজা কোলে তুলে বিছানায় রাখতে আরহামের হাত জড়িয়ে ধরেছে। ঘুম জড়ানো কণ্ঠে ডেকে ওঠে, আরহাম ভাই। আরহাম মায়াময় দৃষ্টি ফেলে তুষার মুখপানে। তুষার চেহারাটাতে একটা বাচ্চা বাচ্চা ভাব আছে। একটু ঝুঁকে তুষার গালে নিজের শক্ত হাতটা রাখতেই সেটা নিজের সাথে জড়িয়ে ধরে চেপে ফেলে তুষার। আরহাম আস্তে করে ওকে বাহুতে করে তুলে বুকে জড়ায়। গভীর কণ্ঠে বলে, হুশ, কাঁদে না দোষ, আমি আছি তো। আমি ভয় পেয়েছিলাম। আপনি কোথায় ছিলেন? প্রশ্নটা সে করলো, তবে চোখটাই তখনও বন্ধ। আরহাম এবার ওর গালে নজর দিল গভীরভাবে। ডান গালটাতে আঙুল দেবেছিল, তাই লাল হয়ে আছে সেখানটাতে। এবার ঝুঁকলো আরহাম। খুব ধীরভাবে চুমু খেলো সে ফুলো ফুলো গালে। একদম নরম ফোলা তুষের ন্যায় তুলতুলে তার তুষার গাল। ওর তুষের এই নরম গালে এই লাল দাগ, তাও কি না অন্য পুরুষের? আরহাম কি তা মানবে? কোনোদিনই না। ভেতরে জ্বলে গেলেও বাইরে যথাসম্ভব শান্ত রাখতো নিজেকে। ওর তুষ না খাওয়া আজ সারাদিন। গত রাতেও খেয়েছে কিনা সন্দেহ। আস্তে করে তোষাকে তুলে বসিয়ে ঠেস দেয়ালে নিজের বুকের কাছে। নরম গালে হাত দিয়ে ডাকলো আদুরে গলায়, দোষ, হুম। উঠছো না? খাবি না? হুম। একটু যান। ঘুমাবো। হ্যাঁ, ঘুমাবি তো, আগে খেতে হবে প্রাণ। বলে আর অপেক্ষা না করে আরহাম দুই হাতে বুক থেকে সরিয়ে গালে আলতো হাত বুলিয়ে সজাগ করাতে চায়। অথচ তোষার ঘুমই ছুটছে না, কিছুতেই না। অনেক রাত ঘুম হয় না তার। আজও ওর প্রাণের বুকে আছে। এখন আর দৈহিক ক্ষুধা ওকে বশে আনতে পারবে না, কিছুতেই না। ওর মনের ক্ষুধা শুধুমাত্র ওর প্রাণই মেটাতে পারবে তার বুকে রেখে। তোষা থেকে সাড়া না পেয়ে এবার আরহাম নিজে ওকে জোর করে তুলল। তোলা বলতে ধরে একদম দাঁড় করিয়ে দিয়েছে। তোষা পিটপিট চোখ করে ঢলে পড়তে নিলে এবার আরহাম ওর বাহু চেপে ধরে। রাগী কণ্ঠে ধমকে ওঠে কিছুটা। একদম নড়বি না দোষ, গাল তো লাল হয়ে আছে একটা, আরেকটা আমি লাল করে দেবো চট দিয়ে। তোষা ফট করে চোখ খুলে একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে চেয়েও পারল না। পায়ে কিছু একটা হয়েছে। আরহাম তাকেই দেখলো পা থেকে মাথা পর্যন্ত। বধূ সাজে তার তুষ, যদিও সাজটা তার জন্য নয়, অন্য পুরুষের জন্য এই সাজ, অথচ তুষটা এখন তার, তার প্রাণ। হঠাৎ নজর যায় উন্মুক্ত পেটের দিকে। কোমরের দিকে আঁচড় থাকলেও পেটে বেশ ভালোই একটা ক্ষত। আরহাম হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে নিলেই তোষা হেলে যায় ওর শরীরে। তৎক্ষণাৎ করে আগলে নেয় আরহাম। ওর তুষের শরীরটা খারাপ, দুর্বল জান একটা। সোজা কোলে তুলে ওয়াশরুমে হাঁটা দেয় আরহাম। নিজের সাথে ধরে দাঁড় করিয়ে নাকের থেকে আসা রক্ত মুখে দেয় হাত দিয়ে ডলে। রক্তগুলো শুকিয়ে আঠা হয়ে যাওয়াতে একটু বেশিই ডলতে হলো। সেই সাথে তোষার পুরো বিয়ের সাজটাও ধুয়ে দিল আরহাম। কোনো চিহ্ন নেই এখন কারো। ওর দোষ এখন শুধুমাত্র ওর। তোষাকে পরিষ্কার করে আবার কোলে তুলে রুমে এসে ওকে বসালো বিছানার পাশে বড় কাউচটাতে। হাত রাখলো তোষার গলার কাছে। একে একে খুলে দিল সকল অলংকার। কানের ভারী দুলটা খুলে ব্যথায় কুকড়ে ওঠে তোষা। আরহাম বিচলিত হলো। আঙুল দিয়ে চেপে ধরে কানের লতি। দুলটা খোলার সাথে সাথেই ওখান থেকে রক্ত পড়ছে। তোষা কাঁদো কাঁদো গলায় বলল, আরহাম ভাই, ব্যথা পাচ্ছি। এই তো শোনা, হয়ে গিয়েছে। আঙুলটা সরিয়ে পাশে ড্রয়ার থেকে মেডিসিন বক্স বের করে আরহাম। অ্যান্টিসেপটিক মলমটা আঙুলে নিয়ে আস্তে করে লাগিয়ে দেয় ওর কানে। তোষা আরহামের এক হাত ধরে আছে।
আরহামের দৃষ্টি শান্ত, অথচ ভেতরে চলছে তার দামামা। প্রত্যেকটা আঘাতের শোধ না তোলা অবধি এই দুনিয়া ত্যাগ করবেন আরহাম। ওর প্রাণকে আঘাত দেওয়ার শাস্তি কতটা ভয়ঙ্কর এবং বিশ্রী তা সকলকে বুঝিয়ে ছাড়বে ও। তোষার হাত ছাড়িয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে আরহাম। তোষার পরনে লেহেঙ্গার উপরে ব্লাউজ, মধ্যখানে উন্মুক্ত তার উদরখানির বাইরের চামড়া, সাদা চামড়ায় ক্ষত। বড্ড বিশ্রী ব্যাপার ঠেকলো আরহামের নিকট। ওর তুষ শুধু নামেই তুষ না, সে সত্যি শীতের সকালে পড়া তুষের নয়, ফাঁকা এক সাদা বরফ খণ্ড। আঙুলে মলম নিয়ে তোষার পেটে ছোঁয়াতেই ব্যথায় ঝটফটিয়ে উঠে দাঁড়িয়ে যায় তোষা। তার জ্বলছে সেখানটায়। আরহাম শান্ত স্বরে বলে, চুপচাপ বস তোর, মাথা খারাপ করবি না, চলছে। একটু সহ্য কর। কথাটা বলেই উঠে কাউচে বসে আরহাম। নিজের কোলে টেনে বসায় তোষাকে। এক হাতে পেছন থেকে ওকে আঁকড়ে ধরে, আরেক হাতে পেটের আর কোমরের ক্ষততে মলম লাগায়। তোষা মুখ গুজে আছে আরহামের গলায়, সেখানে মুখ দিয়ে ছটফট করলো কিছুটা। কিছুক্ষণ পরই ওখানে ঠান্ডা অনুভব হয় ওর। আরহাম তখনও একে এক হাতে জড়িয়ে অন্য হাত দিয়ে মাথায় হাত বুলাচ্ছে। তোষা ঠান্ডা হতেই আস্তে করে ওর মুখটা তোলে, লাল হওয়া গালটাতে মলম লাগিয়ে আলতো করে একটা চুমু খায় সে গালে। চোখ বুজে নাই তোষা। প্রিয় ছোঁয়া এটা ওর, ওর প্রাণের ছোঁয়া, ওর প্রিয় পুরুষটার ছোঁয়া। তোষার চোখ গলিয়ে পানি পড়ল। এই পুরুষটাকে পেতে কম কষ্ট করতে হয়নি তাকে। বহু কষ্টের ফলে আরহাম ভাইটা শুধুমাত্র তার তুষে। আরহাম ভেজা অনুভব করে গালে। ওর তুষ কাঁদে, কিন্তু কেন? এখন কেন কাঁদবে? এখন তো সে তার প্রাণের কাছে। আরহাম ব্যস্ত হয়, দুই হাতে তোষার গাল ধরে অস্থির হয়ে প্রশ্ন করে, এই তোষ, এই প্রাণ আমার, কেন কাঁদছিস? আমি ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম আর পাবো না আপনাকে। আরহাম ভাই, এত দেরি কেন করলেন? কণ্ঠ জুড়ে শুধু আকুলতা আর আরহামকে না পাওয়ার ভয়। চোখ জুড়ে ভর করে আছে ভীতিকর চাকরি। আরহাম জাপটে ধরে ওকে নিজের বুকে। শক্ত থেকেও শক্ত হয় ওর বাঁধন। কম্পমান গলায় রাগ মিশিয়ে কাঁপতে কাঁপতে বলতে থাকে, তুই শুধু আমার তোষ, আমার প্রাণ তুই। আমি বাদে আর কেউ তোকে স্পর্শ করতে পারবে না, কেউ না। আর কাঁদিস না শোনা, তোর প্রাণ এখন তোর কাছে আছে না? বাবা মেরেছে আমাকে, দেখো গালেরটা বাবা মেরেছে। আরহামের শরীরে এবার ভয়ঙ্কর কম্পন হচ্ছে। কিছুতেই যেন থামবে না সে কাঁপন। তোষাও দুই হাতে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করল। এত বড় হৃষ্টপুষ্ট পেটানো শরীরটা কিছুতেই নিজের বাহুতে আটকাতে পারল না ও। তবু কত চেষ্টা তার আরহাম ভাইকে বুকে চেপে রাখতে। যতটুকু পারা গেল ততটুকু জাপটে ধরল। আরহামের চোখ দুটো তখন ভয়ঙ্কর দেখাচ্ছে। তার তুষকে যারা আঘাত করেছে তাদের কাউকে সে ছাড়বে না। তাকে দেয়া ওয়াদা ভঙ্গ করার শাস্তিটা বড্ড কঠিন হবে। তোষাকে রেখে খাবার নিয়ে আসে আরহাম। তোষা নাক টানে। আরহাম পাশ থেকে টিস্যু নিয়ে ও সর্দি মুছে দিয়ে ভাত মেখে তোষার মুখে লোকমান দিল। তোষা খেতে গিয়েও মুখে গালে ব্যথা পাচ্ছে। বাবা থাপ্পড়টা গত রাতে অনেক জোরে দিয়েছিল। চতুর্থ লোকমা খেতে খেতে তোষা বলল, আপনি কেন খাচ্ছেন না? আপনিও খেয়ে নিন। আগে তোর হোক। একসাথে খেলে ভালোবাসা বাড়ে। যতটুকু ভালোবাসা আমার কাছে আছে, আগে এতটুকুই সামাল দে, তারপর তোর না পোষালে বাড়িয়ে নেব ভালোবাসা। তোষা গাল ফুলোতেই নিজের মুখেও ভাত তোলে আরহাম। আরহাম খেয়াল করলো তুষের খোলা গালে হাসি। দুজনের খাওয়া হতেই আরহাম ভেজা হাতে তোষার মুখটা মুছিয়ে দিয়ে একটা টিস্যু দিয়ে ও মুছিয়ে দেয়। তোষা সেই এঁটো টিস্যু দিয়ে আরহামের ঠোঁট মুছে নেয়। পুরো ঠোঁটটা এলিয়ে হাসে আরহাম। এতে যেন লজ্জা লাগে তোষার। কদুর মতো গাল দুটো ধারণ করে রক্ত জবার রং। ইস, এভাবে কেন হাসে ওর আরহাম ভাই? মরে না যাবে তোষা? এত সুন্দর বলিষ্ঠ দেহের পেটানো শরীরের পুরুষটা তার আরহাম ভাই। পরক্ষণে ওর মনটা তীব্র প্রতিবাদ জানায়। গাধা তুষ, আরহাম ভাইয়ের তুই তোষা। সে এখন শুধুমাত্র তোর চাচাতো ভাই আরহাম না, বরং তোর বিয়ে করার পর। মনের গহীনে কথাগুলো ভাবতে পুনরায় লজ্জা লাগে তোষার। যুবতীর স্বপ্নের পুরুষ সে। লম্বা চওড়া সুদর্শন সুন্দর ফর্সা ত্বকের অধিকারী এই আরহাম ভাই এখন থেকে তার প্রাণ। আরহাম দেখে তোষা নত মুখ, আলতো হাতে ছুঁয়ে দেয় গালটা। তোষা নাক টানে। আরহাম ওর হাতটা ধরে বলে, কাল সব লজ্জা দেখব তোর, আজ ঘুমিয়ে নে প্রাণ। আরহামের কথা এবার লাল পাকা টমেটোর ন্যায় গাল দুটো ঝুলে গেল যেন তোষার।
আরহামের মুখে একটু চিন্তার ভাঁজ। এই জড়ি দেয়া কাপড়ে কিভাবে ঘুমাবে ওর তুষ? কিছুই তো আনা হলো না। আরহাম আলমারি খুলে হাতায় একটু, না, তেমন কিছুই নেই। তুষা এক পলক দেখেও আরহাম ভাইকে বোঝার চেষ্টা করে কি খুঁজে তার আরহাম ভাই। আরহাম মনোযোগ দিয়ে কিছু খুঁজেই যাচ্ছে, না পেয়ে আবার রাগে ফোঁসো করছে। তুষা মিনমিন করে ডাকে, আরহাম ভাই, বল তোষ। কি খুঁজছেন? কিছু না। বলুন না, আমি খুঁজে দিই। তুই চিনিস কিছু? চুপ করে বস। কি এমন খুঁজেন যে বললেন না? আন্ডারওয়্যার? আরহাম চোখ রাঙিয়ে তাকাতেই তোষা মুখ নামিয়ে নাক টানল। আরহাম ততক্ষণে পেয়েছে কিছু। এগিয়ে এসে তার সবচেয়ে ছোট্ট টি শার্ট আর একটা ট্রাউজার তোষাকে দিয়ে বলল, আমি রুমের বাইরে দাঁড়াচ্ছি, তুই চেঞ্জ কর। বলি আরহাম বের হয়। তোষা বড় বড় পোশাকের দিকে তাকিয়ে আবার নিজের ছোট্ট দেহটার দিকে তাকায়। এগুলো দিয়ে তো তোষাকে আলাম দাফন দেয়া যাবে। ভাবতে ভাবতে হাতে তোলে টি শার্টটা, নাকের সামনে নিয়ে বুক ভরে শ্বাস টানে। আরহামের ঘ্রাণ আসে এটা থেকে। ছোটে হাসি দেয় ওর। বিপত্তি বাঁধে ওটা পড়তে নিলে। ব্লাউজের হুঁক ফিতা সব পেছনে। ওর হাত পৌঁছাচ্ছে না ওখানে কিছুতেই। অনেক চেষ্টা করেও শেষমেশ ব্যর্থই হলো। আরহাম প্রায় মিনিট 20 পর নক করে ভেতরে ঢুকে তোষাকে আগের অবস্থায় দেখে কিছুটা রেগে যায়। তবে লটকানো মুখ দেখে আর কিছু বলে না। জিজ্ঞেস করে, চেঞ্জ করতে বলিনি? পারছি না তো। আরহাম দীর্ঘশ্বাস ফেলে। তারই বোঝা উচিত ছিল তোষাকে সাহায্যের হাত বাড়িয়ে যতটুকু পারা যায় সাহায্য করে চেঞ্জ করতে। আপাতত তোষার পরনে কমলা রঙের ঝোলা ঢালা একটা টি শার্ট আর লম্বা ঢোল এক ট্রাউজার। আরহাম ওর পায়ের কাছে বসে ট্রাউজারটা পায়ের গোড়ালি পর্যন্ত গুটিয়ে দিয়ে ওর চুলগুলো আঁচড়ে বেঁধে দেয়। অতঃপর ওকে রেখে নিজেও কাপড় বদলে ফিরে আসে। তোষাকে নিয়ে শুয়ে দিয়ে যখন আরহাম উঠে যেতে নিল তখনই ওর হাত টেনে ধরে তোষা। মোলায়েম গলায় আরহাম বলে, একটু আসছি। হুম। তোষ। আচ্ছা, ঘুমাবো, সত্যি বলছি। আরহাম মানে তোষাকে বুকে আগলে নিয়ে মনোযোগী হয়ে ঘুম পাড়াতে। দুর্বল তোষাও ঘুমিয়ে যায়, কিন্তু বোঝে না সদ্য বিবাহিত পুরুষটার বুকে যখন জ্বলছে তুষের আগুন। ঝোঁক গিলে আরহাম, সবই দরকার তার। খাওয়ার পরই তোষাকে মেডিসিন দেওয়া শুরু করেছে ও। ধীরে ধীরে সবটা ঠিক হবে, একদম আরহামের কথা মতো হবে। ওয়াদা রাখতে না পারার শাস্তিটা সত্যিই ভয়াবহ হবে। উষ্ণীয় আলিঙ্গনে ঘুমের জোর বাড়ল তোষার। নাক মুখ ডুবিয়ে শ্বাস টেনে নিল সে। শীতের সকালে এহেন আলিঙ্গন তার নিকট নতুন। আরহাম জেগেছে ঘন্টাখানিক আগে, কিন্তু তোষাকে এতটা আদুরে মুহূর্তে পেয়ে আর ছাড়তে পারেনি সে। এই মেয়েটা যে তার প্রাণের অনেকটা জুড়ে। এ প্রথম এতটা কাছে পেয়েছে তাকে আরহাম। না চাইতেও তার মনে হানা দেয় বিভিন্ন সংশয়। যদি কেউ ছিনিয়ে নেয় তার প্রাণকে, যদি কেউ টের পায়। আদনান কি টের পাবে এই লোকালয়ের বাইরে যে তার ভালোবাসাকে লুকিয়েছে আরহাম? পরক্ষণে সকল অযাচিত চিন্তা ভাবনা বাদ দেয় আরহাম। কেউ টের পাবে না, কখনোই না। এই 22 তলার উপর কে বা টের পাবে যে আরহাম লুকিয়ে রেখেছে তার প্রাণকে? তবুও যেন আরহামের চিন্তার শেষ নেই। মাঝে মধ্যে ভীষণ রাগ উঠে ওর শুধুমাত্র তোষার উপর। কে বলেছিল এই মেয়েকে আরহামকে এতটা পাগল করতে? ছোট থেকে সে দৌড়ে বেড়াই আরহামের রন্ধ্রে রন্ধ্রে, শিরায় উপশিরায়। ইস, কতটাই না জ্বালাময় সে অনুভূতি। পিটপিট করে চোখ খোলার চেষ্টা করে তোষা। গালে এখনো টনটনে ব্যথার উপস্থিতি তার ঘাড় সহ মাথায় উঠেছে যেন। অল্প স্বল্প খোলা চোখে অক্ষিপটে ভেসে ওঠে আরহামের সুশ্রী মুখমণ্ডল। প্রথমে অবাক হলেও খানিকের মাঝে ওর মুখটা হাসি হাসি হয়ে গেল। লাল হওয়া গাল দুটো তখন গর্তে ঢুকেছে যেন। গালের পেশির মাঝে বড় বড় গর্ত এই রূপসী রূপ যেন বাড়িয়ে দেয় বহুগুণে। আরহাম আলতো হাতে ছুঁয়ে দেয় ওর গাল। অল্প ব্যথায় মুখে শব্দ করে তোষা। আহ! তোষার ব্যথাটা অল্প হলেও আরহাম উত্তেজিত হয়ে ওঠে। ব্যথা পেলি তোষ? দেখি গালটা। তোষা নাক মুখ কুচকে উঠে বসে। আরহামের সাথে সাথে এক লাফে উঠে বসতে তোষা বোঝা নাকটা ফুলিয়ে বলল, কিছু হয়নি, আপনি শুধুই এমন করেন। আরহাম চাচ্ছে না রাগ করতে। কিছুতে এখন রাগ করা যাবে না, অন্তত পক্ষে ওর তুষের সামনে তো নাই। তোষার বাহুটা ছাড়তেই তোষা বিছানা থেকে নামতে যায়। যেই এক পা এগুবে অমনি ধপ করে হুমড়ি খেয়ে পড়ল ফ্লোরে। আরহাম তাড়াতাড়ি বিছানা ছেড়ে তোষাকে ধরতে গেলেই তোষা ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল। এতটা আহ্লাদী যদিও সে না, তবে আরহামের নিকট সে বড্ড আহ্লাদী হয়ে ওঠে। আরহাম টেনে তুলে ওকে বিছানায় বসিয়ে ব্যস্ত হয়ে চোখ মুছে দেয়। তোষার পরনে ট্রাউজারটা রাতে গুটিয়ে দিলেও তা এখন ছুটে গিয়েছে। ওটাতে পা বেজে আঘাতটা খেলো তোষা। বোঝা নাকটা টানতে টানতে তোষা
মুখ নাক লাল করে ফেলল। আরহাম ওর পাটা নিজের কোলে তুলে দেখতে দেখতে অস্থির হয়ে শুধালো, তোষ, ব্যথা পেলি কোথায়? মুচকেছে? এই কথা বল। অস্থির হয়ে প্রথমে বললে পরে কিছুটা রেগে যায় আরহাম। তার এই রাগ যে কিছুতে আয়ত্তে থাকে না। তোষা কিছুটা চমকে যায়, হঠাৎ ধমক খেয়ে, কিন্তু চমকানোটা বেশিক্ষণ টেকে না। আরহাম স্বাভাবিক করে নেয় নিজেকে, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে। গতকাল থেকে আজ পর্যন্ত তুষটা তো কম আঘাত পাচ্ছে না। তখন না হয় আরহাম কাছে ছিল না, পাশে ছিল না, কিন্তু এখন আরহামের এতটা কাছে থেকে কেন তুষ আঘাত পাচ্ছে, এটা কোনোভাবেই আরহাম মানবে না। মনকে মানালেও মস্তিষ্ক তার কিছুতেই মানতে চায় না। হঠাৎ করেই তোষাকে জড়িয়ে ধরে আরহাম। ভ্রু কুঁচকায় তোষা। বিছানা থেকেই তো পড়লো, তাতে এতটা চিন্তিত হওয়ার কি আছে? আরহাম তোষাকে ছেড়ে নিজের মুঠোয় তোষার নরম হাতটা পুড়ে নেয়। তোষা তাকায় আরহামের চোখের দিকে। বাদামি বর্ণের চোখের মনির দিকে তাকাতে তোষার ভ্রু কুঁচকানো টান টান হয়ে যায়। আরহামের চোখে মুখে চিন্তার ভাঁজ, মুখভঙ্গিও আদল বদলেছে। কেন? শুধুমাত্র তোষা এই অল্প ব্যথা পেল বলে? নরম হয়ে আসে তোষা। বেশি লাগেনি তো? আরহাম কিচ্ছু বলে না, মাথা নিচু করে কিছু ভাবছে সে। তোষা শ্বাস ফেলে ডাকে, আরহাম ভাই। আরহাম কোনো কালই তার তুষের এই ডাক উপেক্ষা করতে পারেনি, আজও পারল না। অল্প হাসার চেষ্টা করে বলল, আয়। আরহামের বাড়িয়ে দেয়া হাতে হাত রাখে তোষা। পায়ে যে একেবারে ব্যথা পায়নি তা না, পেয়েছে কিন্তু অল্প। তোষা ওয়াশরুমের দরজা লাগাতেই এদিক ওদিক তাকিয়ে নিজের ফোনটা খুঁজে আরহাম। টেবিলের সাইডে রাখা সেটা হাতে তুলে দ্রুত গতিতে বৃদ্ধাঙ্গুলি চালিয়ে কিছু টাইপ করলো, অতঃপর ছুঁড়ে মারলো তা কাউচে। ঘাটে এদিক ওদিক নাড়িয়ে হাত দুটো প্রসারিত করে অলসতা কাটানোর মতো করে আরহাম। লালচে গোলাপি রঙা ঠোঁটে তার বক্র এক হাসি, বড়ই অদ্ভুত সুন্দর সে পুরুষের পুরু ঠোঁটের হাসিটা। তোষা দেখলেই বলতো, আরহাম ভাই, আপনি এভাবে হাসলে আমার কিছু হয়। কথাটা ভাবতেই খট করে দরজা খুলে কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হলো তোষা। আরহাম গিয়ে ধরে এনে কাউচে বসিয়েই রুমের বাইরে গেল। তোষা গালে হাত দিয়ে তাকিয়ে রইল ওর আরহাম ভাই নামে জামাইটার দিকে। তোষার প্রাণীর অস্তিত্ব সম্পূর্ণটা জুড়েই আরহাম ভাই। একে পেতেই তো এত সব পাগলামি তোষার। এই আরহাম ভাইয়ের টি শার্ট জড়িয়েই তো বুক ভরে শ্বাস টানত তোষা। নিদ্রাহীন রজনী কেন কাটাতো, ফোনে লুকিয়ে লুকিয়ে কথা বলে বুকের ভার কমাতো। রাত বিরাতে মনে মনে কান্না করতো তোষা। এই আরহাম ভাইকে পেতে জীবনের সবচেয়ে বড় সাহসিকতার পরিচয় দিয়েছে ও গত কয়েকটা দিন, যার শেষ ছিল গতকাল। বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে তোষা ওর আরহাম ভাইয়ের কাছে। একজনকে ভালোবেসে নিশ্চিত আরেকজনের সাথে সংসার করাটা সম্ভব ছিল না তার জন্য। তোষা কি বাঁচত ওর আরহাম ভাই ছাড়া? বাবাকে কত বললো, যে বাবাকে জমের মতো ভয় পেত, সেই বাবার সামনে দাঁড়িয়ে জাহির করেছিল মনের কথা। তোষা ভাবুক হলো। বাবাকে যথেষ্ট ভয় পেয়ে চলে তোষা, অথচ বাবা ছাড়া তার চলেও না। সারা বাড়ি টোটো করা ওর একমাত্র কাজ। সকলের আদুরে বাচ্চা কিনা, পরিবারের সবচেয়ে কনিষ্ঠ মেয়ে তোষা, যাকে বড় চাচা সহ বাকিরা পুতুল নামে ডাকে, যার লাল ফর্সা দুধের রঙের শরীরটা শীতের দিনে ঠিক তুষের ন্যায় লাগতো। তাই তোর আরহাম ভাই ওর নাম রেখেছিল তুষ, যা এক সময় ঠিকঠাক করে সকলে রাখতো তোষা। তোষার নিকট তুষ নামটাই বেশি ভালোবাসা। ওর আরহাম ভাই ডাকে এই নামে, আরো একজন ডাকে, তবে তাকে মনে করতে ইচ্ছুক নয় তোষা। আরহামকে বিয়ে করার কথা বাবার সামনে বলতেই বাবা গম্ভীর কণ্ঠে না করে। তোষা তখন বাবার সামনে ওই গতকাল প্রথম সাহস জুগিয়ে বলেছিল, আরহাম ভাই ছাড়া বিয়ে করব না আমি। ননির পুতুলে ঠোঁট দিয়ে বের হওয়া কথা শুনেই রেগে যান তুহিন। উঠে এসে সজোরে থাপ্পড় বসান আদরের মেয়ের গালে। যে গালে সবাই ঠেসে চুমু খেলে লাল লাল দাগ পড়তো, সেই গালে ওই থাপ্পড়টা ছিল আবিরের না, একদম রং করে দিয়েছিল তোষার গাল, যার দাগ এখনো মেটেনি। তোষা কিন্তু দমেনি। ভীত মেয়েটা দৌড়ে গিয়ে বড় চাচা তুরাগের পা ধরে অনুরোধ করে জানায়, চাচু, চাচু, আব্বুকে বোঝাও না, আমি তো আরহাম ভাইকেই ভালোবাসি। তোমরা না বলেছিলে আরহাম ভাই আমার বর হবে? তাহলে অন্য কারোর সাথে কেন বিয়ে দিচ্ছ? তুরাগ অপারগ, হাজার হোক তার ছেলে আরহাম, তিনি কখনোই তোষার বিয়ে দেবেন না আরহামের সাথে। তোষাকে পা থেকে বহু কষ্টে টেনে তোলে চাচি। তোষা শুধু কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, মিথ্যা ওয়াদা কেন দিয়েছিলে? কেন বলেছিলে আরহাম ভাই তোর বর? কেন বলেছিল আরহাম ভাই আমার বর? আরহাম ভাই ফিরবে, নিশ্চিত ফিরবে। কথাটা শেষ করতে না করতেই তুষার ওকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ওদের থেকে।
তুষার তখন বড় ভাইয়ের কাছে নালিশ জানায়। লাভ হয় না, তুষার গোনে না। ও টান হিচড়িতেই তোষা আঘাত পায় কিছু জায়গাতে। হঠাৎ হাতে সুচ ফুটতে মুখে উফ শব্দ করে অতীত থেকে বেরিয়ে আসে তোষা। আরহাম ততক্ষণে পেন্সিলিন পুশ করেছে। তোষা হাসল। আরহাম ওর মাথায় হাত দিয়ে বলল, পয়েন্ট কত যাচ্ছে ইদানি? তুষার হাসি মিলিয়ে গেল নগদে। জন্মের কয়েক বছর পরই ওর মধ্যে ডায়াবেটিস দেখা দিয়েছিল। ইনসুলিন নিতে নিতে জীবন তেতো হয়ে আছে। আরহাম রেগুলার পয়েন্ট চেক রাখে। গত কয়েক মাস রাখা হয়নি, সুযোগ হয়নি বলা যায়। তোর সাথে ইচ্ছে মতো খেয়েছে। পয়েন্টের হুঁশ কি ছিল? ওর মুখের চোরা চোরা ভাবটা দেখিয়ে আরহাম চেক করার জন্য ড্রয়ারে হাত দিল। পয়েন্ট দেখিয়ে যেন মাথায় হাত, খালি পেটে নয়, মুঠিও কম কথা না। আরহাম রেগে তাকাতেই তোষা মুখ কালো করে, নিচু কণ্ঠে বলে, ক্ষুধা লেগেছে আরহাম ভাই। কে তোর ভাই? আরহামের ধমকে কাঁপে তোষা। আরহাম হুট করে ওর এক বাহু চেপে ধরতে তোষা ব্যথায় মুখ কুঁচকায়। দাঁত পিষে আরহাম শুধু বলল, বলেছিলাম আমার জন্য তোর খেয়াল রাখিস। ব্যথা পাই, পা ছাড়ুন। আরহাম ছাড়লো না, তবে চাপ বাড়ালো। তোষা শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা মারতে কদম দুই পেছালো আরহাম। চক্ষু ওর তখনও টকটকে লাল। তোষা যেন একুল ওকুল দুই কুল হারিয়ে বসে আছে। একা একা কতক্ষণ ভালো লাগে। আরহাম সেই যে বেরোলো, এখনো ফেরেনি। যাওয়ার আগে শুধু গোমরা মুখে তোষাকে খাইয়ে দিয়েছে। অবশ্য এটা বললেও ভুল হবে, শুধু রুটি আর ডিম ওর সামনে রেখেছে। তোষা নিজ হাতেই তো খেলো। ওর খাওয়া দেখা মাত্র হনহনিয়ে পকেটে ফোন আর মানিব্যাগ ঢুকিয়েই আরহাম কোনো প্রকার বাক্য ব্যয় না করে চলে গিয়েছে। তোষা এমন রাগের কারণ দাঁড় করাতে পারল না। কারণটা কি? তোষা নিজের যত্ন করেনি এটা, নাকি তোষা ওকে ধাক্কা মারলো ওটা? ভাবলো তোষা নিজের যত্ন নেওয়ার মতো কাজটা কিভাবে করতো। গত মাস থেকে টানা 2 দিন ইচ্ছে করে ইনসুলিন নেয়নি। উদ্দেশ্য একটাই, বাবা চাচু সহ সবাইকে রাজি করানো। কিছুতে অন্য কাউকে বিয়ে করতে রাজি নাও। ইহকালে তোষার দেহে প্রাণ থাকতে না। বিষাদে ঘেরা মনটা তেতো সময়গুলো মনে করে। এই তো গত মাসে। সবাইকে বারবার বলেও রাজি করাতে পারে না তোষা। বাবা কথাও বলে না ঠিকঠাক ভাবে এখন ওর সাথে। তোষা বেহায়ার নেই, যাকে পাই তাকেই বলে। আরহাম ভাইয়ের খবর জানো? ওর এই এক প্রশ্ন যেন তুহিনকে রাগিয়েছিল বহু গুণ। দুটো মাত্র সন্তান তার। তুষার হওয়ার কত বছর পরেই তোষাটার আগমন এই ধরনের দিকে। ঠিক এক শীতের রাতে তাদের গৃহ আলোকিত করে ভোরের উষা হয়ে এসেছিল তাদের দুটি। তুষার মা তো ভরসায় ছেড়ে দিয়েছিল আর একটা সন্তান। মধ্যবর্ষে এসে এই তোষা নামক প্রাণীর আগমন, ঠিক যেন তুষের রানী, শেখ বাড়ির তুষের পুতুল। এই পুতুলটার এহেন পাগলামি কেই বা মেনে নেবে? কেন মেনে নেবে? মানার কি কোনো অবকাশ ছিল বা আছে? মেয়ের তখনকার পাগলামো দেখে তুহিন রেগে যান ভয়াবহভাবে। সে রাগ থেকে তেড়ে আসেন তোষার দিকে। তোষা মায়ের পিছু লুকিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার ফোন দিতে বলো আম্মু, আরহাম ভাইকে কল করব। তোষার মা নিতান্ত ভদ্র মহিলা। স্বামীর কাছে তিনি নিজে প্রচুর আদরের। তুহিন স্ত্রীকে প্রচুর ভালোবেসে আগলে রাখেন। 2 সন্তান আর এই বউ নিয়েই তো তার ছোট্ট সংসার। যৌথ সংসারে একদম রমরমা ভাব। কিন্তু তোষার এহেন আচরণ সব যেন উল্টে দিল। তোষার শেষোক্ত কথাটা শুনে রাগে তেড়ে মেরে তুহিন বলে ওঠেন, তোষা বেশি বাড়াবাড়ি করবে না। আরহামের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে খুব খারাপ হবে বলে রাখলাম। তোষাও যেন ফুঁসে উঠল। তীব্র প্রতিবাদী স্বরে জানালো, কেন করব না? তোমরা কথা দিয়ে কেন কথা রাখছো না? আমি আরহাম ভাইকে বিয়ে করব, মরে গেল অন্য কাউকে। কথার মাঝে চরের তীব্র শব্দ কানে আসে তোষার। চোখ বড় বড় করে বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে বাবার পানে। তুহিন নিজেও হতভম্ব তখন। মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন ওর মা। রাগ সামলাতে ব্যর্থ হয়ে স্ত্রীর গালে চড় বসিয়ে দিয়েছেন। তুহিন হতভম্ব ভাব কাটালো। ধমকের স্বরে বলার চেষ্টা করলো, মেয়ে সামলাও, না হলে এর চেয়েও খারাপ কিছু হবে। তোষা কেঁদে ফেললো তৎক্ষণাৎ। ওর মায়ের সাথে যে বাবা কখনো উচ্চবাচ্য ব্যয় করেনি, সে কিভাবে তার গায়ে হাত তুলল? দৌড়ে যেতে যেতে শুধু বলল, কেন আশা দিয়েছিলে? এখন কেন এসব? আমার আরহাম ভাই আসবে, তোমরা ওয়াদা ভঙ্গকারী হলো সে না। দৌড়ে গিয়েও বেশি দূর এগোতে পারল না তোষা। ইনসুলিন না নেওয়াতে মাথা ঘুরে পড়ে যায় রুমের বাইরে। তুষার বাসায় ছিল না। বোনকে দরজার সামনে পড়ে থাকতে দেখে চিৎকার করে এগিয়ে আসে। বোনের মাথাটা কোলে তুলে একবার মা বাবাকে ডাকে, তো পরক্ষণে তোষার গালে চাপড় মেরে ডাকতে থাকে, পুতুল, পুতুল, কি হয়েছে? এই তোষা হাত পা ক্রমশ ঠান্ডা হওয়ার পথে। তুষার বোনকে নিয়ে
বিছানায় শোয়াতে শোয়াতে চাচা চাচি বাবা রাত নানো হাঁচি সার। ওর চাচি কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেললো। এই চিনির পুতুলটার এই অবস্থা কেন? আরহামকে কোনোদিন যখন মেনে নেবে না, তাহলে কেন তাকে বছরের পর বছর ছেলে ছাড়া থাকতে হলো? যে ছেলের সুখ এই তোষা, সেই ছেলে কি মানবে এত বড় ধোকা? তুষার বুদ্ধিমান, ও বুঝে তোষা ইনসুলিন নেয়নি, তাই ঝটপট সুগার চেক করলো। যা ভেবেছিল তাই, ইনসুলিন পুশ করে সবাইকে রুম থেকে বের হতে বলে। সবাই বের হলো। চাচি তখনও শিয়রের কাছে বসে। তুষার হাঁটু গেড়ে বসে চাচির কাছে, হাতটা মুঠোয় পুড়ে শুধু বলে, আমার অনেক আদরের বোন চাচি। আরহাম ও আমার অনেক আদরের ছেলে আরহাম তুষার, কিন্তু দেখ, বছরের পর বছর সে আমার কাছে নেই, যার জন্য এত কিছু তাকে নিয়েই ছিনিমিনি। সব ধ্বংস হয়ে যাবে চাচি। সেটা এমনিও হবে, অমনিও। তোষাকে একটু বুঝাও। অনেক চেষ্টা করেছি। তুষার দীর্ঘ নদীর মাঝে খেই হারা মাছির মতো লক্ষ্যভ্রষ্ট হয়ে রইল। চাচি উঠে গেলেন তুষার খাবার আনতে। তুষার তাকায় বোনটার মুখের দিকে। অনেকটা পার্থক্য ভাই বোনের বয়সে, হাঁটুর বয়সী বোন। সময় মতো বিয়ে হলে তুষারের হয়তো তোষা থেকে বছর 7 ছোট অন্য মেয়ে থাকত। তুষারের নিকট বাচ্চা বই কিছুই না তোষা। তার কলিজার টুকরা এই বোন। বাড়িতে 3টা ছেলে, একটা মাত্র মেয়ে। সবার চোখের মনি, অথচ সময় আর পরিস্থিতি সবটা বিগড়ে দিয়েছে, সবটা। তুহিনের নজর যায় সোফার কিনারায়। তার স্ত্রী সেখানে ঠান্ডা হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ঘন্টাখানিক হবে ওখানেই তো তাকে থাপ্পড়টা মারল তুহিন। স্বামীর দেয়া বিবাহিত জীবনের প্রথম আঘাতটাকে সে সহ্য করতে পারেনি হয়তো, তাই তো দিঘারা হয়ে ওখানেই দাঁড়িয়ে আছে, দৃষ্টিতে শুধু শূন্যতা। তুহিন এগিয়ে যান, আলতো করে হাত রাখেন স্ত্রীর পিঠে। একসময় ধীরে জড়িয়ে নেন নিজের সাথে, ডান হাতটা বুলিয়ে দেন গালে। ফিসফিস করে শুধু ব্যথিত গলায় শোনা যায়, দোষ খুঁজলাম আমার, অনেক খুঁজলাম, পেলাম না। তুহিনের চোখ দিয়ে এক ফোঁটা অনুতাপ ঝরল। মনের ঝড় তার মন জানে, অপ্রকাশিত সকল অনুভূতি দগ্ধ করে চলেছে তাদের। খট করে শব্দ করে দরজাটা খুলে যায়। তোষা মুখ তুলে তাকায়, আরহাম এসেছে। যাওয়ার সময় ওকে রুমে রেখে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে দিচ্ছিল। তোষা অশ্রু ভরা চোখে তাকালো। আরহাম ওর দিকে তাকাতেই দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে তোষা তার বুকে। হাত থেকে আরহামের সকল ব্যাগ পড়ে গেল ফ্লোরে। 2 হাতে তোষাকে তুলে ধরে নিজের সাথে। তোষা কাঁদতে কাঁদতে শুধু বলতে পারলো, অনেক কষ্টে আপনাকে পেয়েছি আরহাম ভাই, আপনি কেন চলে গিয়েছিলেন? আরহাম বিস্মিত হলেও পরক্ষণেই ঠোঁটের মাঝে খেলে উঠল রহস্যময় এক হাসি। সন্তর্পণে চুমু খেলেও তোষার মাথায়। তোষা তখনও ফুপিয়ে কাঁদছে। আরহামকে প্রথমে শক্ত করে ধরে রাখলেও এখন শরীর ছেড়ে দিয়েছে। আরহাম ওকে নিজের সাথে মিশিয়ে রাখলো। ওভাবেই কেটে গেল বিছানার কাছে। আরহাম ডাকলো ওকে, কিন্তু তোষা মুখ তোলে না। আরহাম দ্বিতীয়বার ডাকলো, তুষ, হুম, কেন কাঁদছিস? কোথায় ছিলেন আপনি? রেগে কেন চলে গেলেন? আমি ভয় পেয়েছিলাম। ভয়? হ্যাঁ, এই একটা মাত্র জিনিসে আছে যা পারে তোষা। খুব ভয় পেতে পারে সে, অথচ কিছু মাস ধরে সকল ভয় সে বিসর্জন দিয়েছিল। ভালোবাসার মানুষটার জন্য গলা উঁচিয়ে কথাও বলেছিল। আরহাম অভিযোগ শুনল মনোযোগ দিয়ে। নিজের সাথে তোষাকে নিয়ে বসলো বিছানায়। নিজের কালো কুচকুচে চাপদাড়ি যুক্ত গালটা লাগিয়ে দিল তোষার খোলা গালটার সাথে। বাকি কাজটা তোষা নিজেই করে নিল। ঘষে দিল নিজের নাক মুখ আরহামের গালে। টু শব্দ করলো না দুজনের একজনে। আরহাম অনুভব করলো নিজের ভেজা গালটাকে। তুষের ফোঁটায় ফোঁটায় যেন সিক্ত তার গাল। তোষা আরহামের নাকটাকে ছুঁয়ে দিল আঙুল দিয়ে। আরহাম তাকাতেই নাক টেনে টেনে বলল, আমার নাকটা বোচা, অথচ আপনার নাকটা কত খাড়া আরহাম ভাই, একদম চাচ্চুর মতো। নিজের বাবার কথা শুনে ফটাতে চোয়াল শক্ত হয়ে এলো আরহামের। তোষাকে কাছে পেয়েছে 24 ঘন্টাও হয়নি, অথচ রাগ উঠেছে কয়েকবার। নিয়ন্ত্রণ করাটা বড্ড কঠিন হয়ে যাচ্ছে আরহামের। বিশ্বাসঘাতকদের শাস্তি হওয়া উচিত, ভয়ঙ্কর শাস্তি। জিহ্বা চোয়ালের নিচে পিষে আরহাম তাকায় তোষার পানে। ওভাবে শুধু বলে, বিশ্বাসঘাতকদের কথা আর মনে করবি না তুষ। তোষা ভরকে যায় কিছুটা, পরক্ষণেই বলে উঠল, আপনি এখনো রেগে আছেন? কেন মনে হলো যে রেগে আছি? তখন ধাক্কা দেওয়াতে অথবা নিজের যত্ন না নেওয়াতে। আমি কি হই তোর? সরাসরি উত্তর তোষার। আরহাম ভাই, আর আর কি? আর কিছু না। তোষা যেন লজ্জা পেল মুহূর্তে।
কেন পাবে না আরহাম ভাই? গতকাল থেকে ওর স্বামী, ওর একান্ত পুরুষ, তোষার প্রাণ, কত বছরের সাধেরই মানুষটা তোষা। সহাস্যে প্রকাশ করে তোষা। আমার স্বামী আপনি, আমার সবটুকু জীবনের গাঢ় রংটা আপনি যে রাঙিয়ে দেয় আমাকে প্রতিনিয়ত। আপনি এমন এক অস্তিত্ব আমার, যাকে ছাড়া বছরের পর বছর পাড়ি দিয়েছি আমি, কিন্তু কখনো ভুলে থাকতে পারিনি। আমার প্রিয় প্রাণ আপনি আরহাম ভাই। তোষার সহজ সরল স্বীকারোক্তি। আরহাম প্রলুব্ধ নয়নে তাকিয়ে দেখে নিল ওর বোকা তুষের মুখটা। নিজের খসখসে হাতের ঠান্ডা তালুর আজলায় তুলে নিল তোষার মুখ। চোখে চোখ রেখে জানালো, তোর উপর রাগ করার ক্ষমতা সৃষ্টিকর্তা এই আহরাম শেখকে দেয়নি তোষ। তাহলে তখন রাগ উঠেছে শেখ বাড়ির সকলের প্রতি। আমার থেকে তোকে দূর করতে লোকগুলো এতটাই বেবুর ছিল যে তাদের কলিজার টুকরোর খেয়াল রাখতে পারলো না। তোর ডায়াবেটিসের পয়েন্ট কেন এত বেশি থাকলো তোষ? খালি পেটা নয়, বুঝিস কিছু? আপনি তো ছিলেন না, তাই এমন হয়েছে। তোষার চোখ মুখে দুষ্টু হাসি। আরহামও চাপা হাসলো। তোষা ততক্ষণে আরহাম থেকে সরে দরজার সামনে পড়ে থাকা ব্যাগগুলো তোলে। উৎসুক দৃষ্টি আরহামের দিকে। তোষার চোখে কড়া প্রশ্ন বলছে আরহাম। অল্প হেসে জানায়, সব তোর। তোষার খুশি আর দেখার কসুর রইল না। একে একে ব্যাগ খুলে সব বিছানায় ছড়ালো। এত এত সুন্দর সুন্দর সব কিনা তোষার, সেখানে দাতা কিনা ওর আরহাম ভাই। ভাবা যায়। লাল নেটের শাড়িটা হাতে তুলে হাস্যজ্জ্বল চোখে তাকায় তোষা। আরহাম আপ্লুত চোখে তাকিয়ে রইল। কতগুলো বছরের বিচ্ছেদ, অতঃপরই না আজ তারা এক। দুটো দেহ একটা প্রাণ। তোষা হাতের শাড়িটা উল্টে পাল্টে দেখতে দেখতে আনমনে প্রশ্ন করে, এই শাড়িটা অনেক সুন্দর। সুন্দর একটা দিনের জন্য তার আগমন। তোষা বোঝে না কথার অর্থ। পুনরায় জিজ্ঞেস করতে আরহাম বলে উঠল, যেদিন আমার প্রাণে মিশতে চাইবি ওই দিন এটা পড়বি, তাহলে আমি বুঝে নেব আমার প্রাণ ওই দিন আমার মাঝে নিহিত হবে। কথাটা গভীর হলেও এর মর্মার্থ বোঝে তোষা। লজ্জায় গাল দুটো গরম হয়ে যাচ্ছে যেন। আরহাম নিজ থেকে কাছে আসেনি আজ পর্যন্ত। প্রতিটা বার তোষা গিয়েছে, এবারও যাবে। গতরাতে শুধুমাত্র তোষার অনুরোধেই না আরহাম তার কাছে রইল, ফলেই না তোষা প্রশান্তির ঘুম দিল। লজ্জায় মিটিয়ে গেলেও তোষা মুখ নামালো না, বরং এক হাত বাড়িয়ে ছুঁয়ে দিল আরহামকে, ওর প্রিয় পুরুষটার দিকে। বয়স 18 হয়নি, এখনই পুরুষ দরকার তোর? ঝাঁঝারা বাক্যটা শুনে তোষা থমকে যায়। এই কথার ইঙ্গিতটা ঠিক কতটা বাজে তা বুঝতে ওর বেশি মাথা খাটাতে হয়নি। তোষা যেন একদম থমকে আছে এহেন বাক্য শুনে। কি বললো এটা না? তোষাকে চুপ থাকতে দেখে ওর মা এবার ওর বাহু চেপে ধরে বলল, কথা বল তোষা। তোষা কথা বলবে, কিন্তু কিভাবে? আজ ভাষাগুলো গোছানো যাচ্ছে না কিছুতে। কোনো দিন উচ্চ বাক্য ব্যয় করেনি ওর মা। নিজের 17 বছরের জীবনে তোষা কখনো শোনেনি ওর মায়ের উঁচু গলা। সবসময় মিষ্টভাষী ওর মা। ভদ্র মহিলা, স্বামী থেকে অনেকটাই ছোট, পার্থক্য না হলেও বছর 20 তাদের। তুহিন তাকে সবসময় আদরে আদরে রেখেছে। একমাত্র সন্তান কিনা তার প্রিয়তমা নিজের মা বাবার। হাজার রাগ উঠলেও কোনোদিন তুহিন স্ত্রীর সাথে মন্দ ব্যবহার করেনি, কিন্তু পরিস্থিতির সাপেক্ষে গতকাল হাত তুলেছিল। কতটা অনুতপ্ত সে তা রাতেই টের পেয়েছেন তোষার মা। তুহিন তাকে ঘন্টার পর ঘন্টা বুকে জড়িয়ে নিয়েছিলেন। তার অনেক শখের নারী বলে কথা। তোষার মা সবটা সময় ধরেছিল নির্বাক। তার মুখ থেকে বের হয়নি কোনো রূপ বাক্য। তুহিন যেন অস্থির হয়েছিলেন তাতে। 15 বছরের এক অপরিপক্ক কন্যা এনে দিয়েছিলেন তার মা তাকে। সে কন্যা থেকে ভালোবেসে আদর যত্নে পেলে পুষে তুহিনে তো নারী করলো তাকে। কিভাবে যেন একটা ভুলে তুষারটা এসে পড়লো। এতে ক্ষতি বলতে শুধু ছুটে গেল তোষার মায়ের পড়াশোনা। তুহিন অবশ্য অনেক কষ্টে এইচএসসিটা দেয়ালো বউ দিয়ে। সেই নিয়ে ও তো তার মা কম চিল্লাননি। তুহিন তখন একরোখা জেদ করে তার স্ত্রীকে পড়াশোনা করিয়েছে। তুষার ছিল প্রচুর চটপটে, তাই তো ইচ্ছে থাকলেও আর উপায় হলো না। তারপর কতগুলো বসন্ত এলো, থাকলো, চলে গেল। যখন পরিপূর্ণ পরিপক্ক এক রমণী তুহিনের সেই স্ত্রী, তখন জন্ম তোষার। সারাটা বাড়িতে তখন খুশির ঝলক। এর অবশ্য কারণও ছিল। শেখ বাড়িতে না হলেও এক যুগের বেশি পর নতুন কেউ আসতে চলেছিল। তুহিনকে তখন পায় কে? তখনকার ওই বয়সে এসে যেন পাগল হয়ে যাবে খুশিতে। যখন খবর পেল পরি আসবে, তখন যেন পাগলামা বাড়লো বহুগুণ। তুষার তখন যথেষ্ট বুঝতাম। ওর মা অবশ্য লজ্জা পাচ্ছিল।
কিন্তু যা ভাসুর এদের এত ভালোবাসা তুহিনের আদরে সবটা যেন সহজ হয়ে গেল। শাশুড়ি তখন বেশ বৃদ্ধ। তোষার জন্মের 4 দিন পর ইহকাল ত্যাগ করেন তিনি। শেখবাড়ির সদস্য সংখ্যা তোষার আগমনে হলো 8 জন। তোষার বড় চাচ্ছু তুরাক শেখ, তার স্ত্রী এবং 2 ছেলে সন্তান আরহাম এবং আদনান। আর এদিকে তুহিন আর তার স্ত্রী 2 সন্তান। একই ছাদের নিচে তাদের বসবাস। প্রাণোচ্ছল পরিবারটাতে সাজানো এক পুতুল হয়ে বসেছিল তোষা, একমাত্র মেয়ে হওয়ার দরুন যে থাকতো সকলের চোখের পাতায়। সে তোষাকে উপরোক্ত কথাটা তার মা বলেছে। তোষার বাহু চেপে দ্বিতীয়বার তিনি বলে ওঠেন, তোর বিয়ে তো আমি দিবই তোষা। তোর যখন এতই পুরুষ প্রয়োজন, সেখানে তোকে বিয়ে না দিয়ে আমি কেন পাপিষ্ট হব? আরহা, তোষার চোয়াল চেপে ধরে ওর মা শক্ত কণ্ঠে বলেন, একদম চুপ। কে আরহাম? হ্যাঁ, কে আরহাম? ওর নাম মুখে আনবি না। তোর বাপ তোর খাটিয়ে কাঁধে তুলতে রাজি, কিন্তু আরহামের সাথে তোর বিয়ে দিতে না। তোষা বড় বড় চোখ দিয়ে ওর মাকে দেখে নিল। এতটা হিংস্রতা ওর মায়ের মাঝে কখনো দেখেনি। গালে ব্যথা পেতে ফুপিয়ে ফুপিয়ে শুধু বলল, আম্মু ব্যথা পাচ্ছি। ওর মা ঝট করে ছেড়ে দিলেন। অবিশ্বাস্য চোখে দেখলেন তার পুতুলের গালটা। তার 2 হাতের আঙ্গুলগুলো দেবে আছে গা জুড়ে। তখনই আদনান রুমের বাইরে থেকে বলে, চাচি। তোষার মা যেন চোর ধরা পড়ার নেই পালিয়ে গেল মেয়ের রুম থেকে। 2 হাতে মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করল। গতরাতে স্বামীর আদর পেয়ে তার সকল অপরাধ ভুলে জড়িয়ে ধরে কেঁদেছিলেন তিনি। তুহিন শেষ আবদার করেছিল তাকে, আমার পুতুলটাকে কিভাবে বাঁচাবো প্রাণ, বলো তো? তোষার মা শক্ত করে জড়িয়ে ধরেন স্বামীকে, আশ্বাস দেন সামলাবেন সবটা। কিন্তু এখন তার পুতুলের গালে ওই দাগটা তার হাতের করা। কথাটা ভাবতেই চোখ দিয়ে পানি পড়ে যায়। আদনান ধীর পায়ে রুমে প্রবেশ করতেই তোষা মুখ তুলে তাকে টলমলে চোখে অনুরোধ করে, আদনান ভাই, আরহাম ভাইকে বলুন না আমার কথা। আদনান মুখ চোখ শক্ত করে তাকায়। তোষা উঠে বিছানা ছাড়ে। আদনানের কাছে এসে পুনরায় অনুরোধ করে বলে, আপনার ফোনটা একটু দিন না আদনান ভাই, আমি শুধু একবার কথা বলবো তার সাথে। তোর সাথে কথা আছে তুষ। তোষা বিরস মুখে তাকায়। এই তুষ নামে এই 2 জন ব্যক্তিই ডাকে ডাকে। নাক টানে তোষা, ভেজা গলায় বলে, সব কথা শুনবো আমি, এই যে ওয়াদা করছি। আগে একবার কথা বলিয়ে দিন না। আদনান তোষার মুখপানে তাকায়। ফুলা গাল দুটো লাল হয়ে গিয়েছে। মাত্রই চাচি কাজ করেছে তা ওর জানা। আদনান হাত বাড়াতেই তোষা 2 পা পিছিয়ে যায়। বাড়ানো হাতটা নিমিষেই গোটাই আদনান। গম্ভীর কণ্ঠে শুধু বলে, সবার কথা মেনে নে তুষ। আরহান কোনোদিনও তোর হবে না। তোষা যেন মুহূর্তেই রেগে যায়, নাকের জগা লাল হয়ে আসে। কম্পমান গলায় অগ্নিচক্ষু দিয়ে তাকিয়ে বলে, কেন হবে না? 100 বার হবে, 1000 বার হবে। আরহাম ভাই আমারই হবে। তোমরা সবাই মিথ্যুক। যখনও তোমরা মিথ্যার আশ্রয় নিয়ে তাকে দূর করেছো। তোষা যেন রাগের মাথায় কাঁপতে থাকে অনবরত। ধৈর্য ধরে আদনান বোঝাতে চেষ্টা করে, কিন্তু তোষা মানবে না কিছুতে। অতিরিক্ত উত্তেজিত হয়ে হাতের সামনে থাকা পেপার ওয়েটটা আদনানের দিকে ছুঁড়ে মারতে আদনান ওর হাত চিপে ধরে। ধমকে উঠে বলে, পাগল হয়েছিস? কি করছিস? খুন করবি আমাকে? তোষার মুখ তখন লাল হয়ে আছে। অস্থির হয়ে নিজেকে ছাড়াতে আদনানের বুকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। আদনান 1000 চেষ্টা করেও লাভ হয় না। ততক্ষণে তুষার ও বোনের চেঁচামেচিতে রুমে আসে। তোষাকে এমন অবস্থায় দেখে দৌড়ে রুমে এসে বুকে জড়িয়ে লাল চোখে আদনানকে দেখে। তুষার ওকে ঠান্ডা করতে মাথায় হাত বোলায়। তোষা বাবা সম ভাইয়ের বুকের দিকটা খামচে ধরে ফুপাতে ফুপাতে বলে, তুমি যাবে না ভাই? বলো যাবে না? ওরা কেউ ভালো না, কেউ না। আমাকে আরহাম ভাইয়ের কাছে নিয়ে যাও, আমি থাকবো না এখানে। তুষার বোনকে আগলে রাখে। চোখের ইশারায় আদনানকে রুম ছাড়তে বলতে আদনান চলে যায়। তুষার বোনকে আগলে নিয়ে বিছানায় বসে। চোখ মুছিয়ে দিতেই তোষা কাঁদতে কাঁদতে অভিযোগ জানায়, আমাকে সবাই মারে এখানে ভাইয়া, আমি থাকবো না। দেখো গালে আম্মু মারলো, এখন তোমার সাথে নিয়ে চলো আমাকে। তুষার যথেষ্ট সামর্থ্যবান একজন সুপুরুষ। বর্তমানে আর্মিতে আছে ট্রেনার প্লাস অফিসার হিসেবে। এবার বাসায় আসার কারণটা তার ভিন্ন। তোষাটার জন্যই আসা হলো এবার, না হলে এত তাড়াতাড়ি ফিরত না। বোনের গালে আলতো হাত ছুঁয়ে আদর করে তুষার। পুরুষ নালী ভারী গলাটা বড্ড আদুরে শোনায়। বেশি ব্যথা করছে পুতুল? বড় ভাইয়ের কথা মনে পড়তে তোষার মনটা খারাপ হয়ে যায়।
নজর দেয় ওয়াশরুমের দরজার দিকে। শাওয়ার দিয়ে পানি পড়ার শব্দ হচ্ছে। এর মানে আরহাম তখনও গোসল করছে। তোষা মাথায় টাওয়াল পেঁচিয়ে রাখা। মাত্রই গোসল করেছে ও। ও নিজের ঠান্ডা লাগছে কিনা বোঝা যাচ্ছে না, তবে আরহাম ভাই বলেছে। তোষ অনেক ঠান্ডা, তাড়াতাড়ি আয় এদিকে। অতঃপর তোষাকে কম্বলের নিচে ঢুকে নিজে ওয়াশরুমে গিয়েছে। তোষা এক পলক এদিক ওদিক তাকালো। গতরাতে এখানে আসা হলেও এখন পর্যন্ত রুমটাই ভালোভাবে দেখা হয়নি ওর। চোখ গোল গোল ঘুরিয়ে দেখে নিল তোষা। সাদা রঙের দেয়াল, কিন্তু বেড সাইডেরটার দিকে আর্টিস্টের ছোঁয়া। সম্মুখেও সুন্দর করে ডেকোরেট করা দেয়াল, প্রয়োজনীয় কাবার্ড সহ এই কাউচ আর একটা ভ্যানিটি। তোষা এখনো জানে না এই ফ্ল্যাট বা রুম আরহামের কিনা, তবে রুমের রুচিসম্মত আসবাবপত্র দেখে তোষা নিশ্চিত এটা ওর আরহাম ভাইয়েরই রুম। বাসায় তার রুমটা এখন এমন ঝকঝকা ফকফকা থাকতো। তোষা দৌড়ে যে তার নরম গদিরে ঝাঁপিয়ে পড়তো ছোট থাকতো। সবার জন্য আরহামের রুমে অনুমতি ব্যতীত প্রবেশ নিষিদ্ধ থাকলেও তোষার ক্ষেত্রে ছিল তা সম্পূর্ণ ব্যতিক্রম। কাঁচ দেওয়া দেয়ালটার দিকে তাকালো তোষা। শীতের দিন বিধায় রোদ উঠেছে দেরিতে, কিন্তু চলে যাচ্ছে তাড়াতাড়ি। আরহাম গোসল সেরে বের হতেই তোষার নজরে এলো তার আরহাম ভাইকে। ডাবডাব করে তাকিয়েই রইল। কোনো রোকঠোক নেই ওর দৃষ্টিতে। বেহায়া বেপরোয়া চোখটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে যাচ্ছে যতটা দেখা যায়। সাদা টাওয়াল কাঁধে ঝুলিয়ে নাভিয়ে নিচে ট্রাউজার পরে বের হয়েছে আরহাম। তোষা নির্লজ্জ হয়ে তাকিয়ে রয়। দেখতে থাকে খুঁটিয়ে লম্বা জোড়া পেটানো শরীরের পুরুষ আরহাম। চড়া কাঁধ আর সুদর্শন মুখটা তোষাকে যেন খুব করে টানে। বুকে লেপ্টে থাকা কুচকুচে কালো লোমগুচ্ছ যেন বাদ গেল না। তারা ডাকছে তোষাকে, বারবার বলছে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড় এই বুকে তোষা। এই বুকটাতে নাক ডুবিয়ে শ্বাস টেনে নি, কম তো কষ্ট করিস নি। তোষা মনের কথা শুনলো, কেন শুনবে না? এতটা বছর অন্যের কথা শুনে কি লাভ হলো? ধোকা ছাড়া কি পেল তোষা? কিছুই না। আরহাম মাত্রই তাকালো তোষার দিকে। নাক মুখ ডুবিয়ে দেয় বুকে, টেনে নেয় শ্বাস বুক ভরে। আরহাম চোখ বুজে, ও সর্বাঙ্গ যেন শিউরে ওঠে প্রবল ভাবে। জড়িয়ে নেয় তোষাকে নিজের সাথে। তোষাও চেষ্টা করে যতটুকু ধরা যায়। আরহামের ঠোঁটে হাসির ঝলক দেখা যায়। ওর চাওয়াগুলো পূরণ হচ্ছে একটু একটু করে। তুষটাও তার হচ্ছে একটু একটু করে। আরহাম নিজের বাহু বন্ধনে আটকে থাকা রমণীর মুখটা তোলে। তোষার ধিমি স্বরে জানায়, আপনার শরীরের গ্রান এত মাতাল মাতাল কেন আরহাম ভাই? তোষা পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। আরহাম কিচেন থেকে একবার গলা উঁচিয়ে বলল এদিক ওদিক না ছুটতে। তোষা বুঝি শোনে নিজের মতো এদিক ওদিক দেখছে। বড় একটা ড্রয়িং রুম, পুরোটা গোছানো। গতকাল আরহাম ওকে এখানে এনে বেডরুমে আটকে রেখে কোথায় যেন চলে গিয়েছিল। তোষার দেখা হয়নি কিছু। ওদের বেডরুম ছাড়াও আরো রুম আছে। হঠাৎ তোষার চিৎকার করতেই হাতের কাজ ফেলে দৌড়ে বের হয় আরহাম। মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তোষা বেলকানিতে। আরহাম অস্থির হয়ে ওর হাত টেনে নিজের কাছে এনে প্রশ্ন করে, কি হয়েছে তোষ? চিৎকার করলি কেন? তোষার বিষয়ে যেন কাটছেই না। আরহাম ওর বাহু বাঁকাতেই তোষা মুখ ফুটে জিজ্ঞেস করলো, আমরা কোথায়? ঢোক গিলল আরহাম। কিছুতেই তোষাকে বলা যাবে না ওরা কোথায় আছে এখন। তোষা পুনরায় জিজ্ঞেস করতে করতে আরহাম পাল্টা প্রশ্ন করে, কি হয়েছে বল আমাকে। আমরা কত তলায় আছি? 22। তোষা যেন ধাক্কা খেল একটা। 22 তলার উপরে কি না ওরা? বিস্ফোরিত চোখে আরহামের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কার বাসা এটা? তোর? মানে আমার বউয়ের বাসা এটা। তোষা চমকে তাকাতেই আরহাম ওর বোচা নাকটা টেনে বলল, আমার বুচির জন্য এটা, অনেক আগেই কেনা। আমার তো হাইটে ফুপিয়া, তাহলে এত উপরে কেন? আরহাম একটু চুপচাপ থেকে তোষার মুখটা দেখে নিল, যা বর্তমানে কৌতূহলে ভরপুর। কিঞ্চিত হেসে জানালো, তোকে আমার থেকে দূর করতে পুরো শেখ পরিবার লেগেছে প্রাণ। তাদের থেকে লুকাতেই এত কিছু। তোষার প্রাণে জোয়ার বয়ে গেল নিমিষে। সে জোয়ারের পানি মেটালো তার সকল জাগ্রত প্রশ্ন। আরহামের পানে তাকিয়ে চেষ্টা করলো নিজের চক্ষু তৃষ্ণা মেটানো। এই সুন্দর আরহাম ভাইটা ওর অনেক প্রিয়। পুড়ে যাওয়ার গন্ধ নাকে ঠেকতে নিজের বোচা নাকটা কুচকে ফেলে তোষা। আরহাম তখন তাকিয়ে তোষার দিকে গভীর দৃষ্টি ফেলে ভেবে যাচ্ছে অনেক কিছু। তোষা নাক কুচকে আরহামের বাহুতে ধাক্কা দিয়ে বলল, পড়ে যাচ্ছে তো আমার ফিশ। আরহামের টনক নড়ে কিছুটা। ও ইটালিয়ান ফিশ ট্রাই করছিল। এক হাতে এখনো স্প্যাচুলা নিয়ে দাঁড়িয়ে আছে। পরনে একটা চেক ছাপার কিচেন অ্যাপ্রন। আরহাম ছুটে যেতে নিলেই তোষাও পিছু নিল তার। এতক্ষণে আরহাম তাকে যেতে দেয়নি। গ্যাস অফ করে আরহাম ফ্রাই প্যানটা
নামিয়ে পাশে রাখতে রাখতে বলল, একটুর জন্য বেঁচে গেল আমার শিখ। বুচির নাক বোচা কাজে এসেছে। কথাটা বলতে বলতে ওভেন থেকে ফ্রাইড রাইস বের করে আরহাম। সে খেয়াল করেনি তোষার মুখ ফিলানো। আরহাম প্লেট হাতে ঘুরতেই দেখা মিলল তার তুষে মাথা নিচু করে কোণ ঘেঁষে দাঁড়িয়ে আছে। আরহাম হড়বড়ালো, হকচকালো। প্লেট সাইডে রেখে তোষার হাত টেনে ধরে বলে উঠল, কি হয়েছে তুষ? তোষা রাগ করে না। ছোট থেকে ও নাকটা নিয়ে সবাই রাগাত ওকে। শেখ বাড়ির একমাত্র তোষার নাকটায় বোঝা, বাকিদের কি সুন্দর খাড়া খাড়া নাক। সবচেয়ে সুন্দর নাক ওর আরহাম ভাই। আরহাম ভ্রু কুচকে কিছু সময় অবলোকন করে। ঠোঁটে ওর চাপা হাসি, ঠোঁট দিয়ে ঠোঁট চেপে আটকে রেখেছে সে। তোষার মুখটা হাত দিয়ে তুলে বলল, অন্য কেউ বললে নাক ফাটিয়ে দেব, কিন্তু আমিই বলবো, আমার বুচি তুই আমরণ থাকবি। তোষার চোখের সামনে ভেসে ওঠে বছর কয়েক আগের ঘটনা। এই তো ক্লাস 6 এর পরে তখন তোষা সারাদিন ছোটাছুটি ওর রক্তে মেশানো যেন। স্কুল থেকে বান্ধবীর হাত ধরে গেট পর্যন্ত আসতেই দেখা মেলে তুহিনের। অন্যদের বাবা থেকে কিছুটা বয়স্ক তুহিন হওয়াটাই স্বাভাবিক। মধ্যবর্ষে দ্বিতীয়বার বাবা হয়েছে বলে কথা, তবে বোঝার কায়দা করা যায় না। বলা হয় পুরুষ 90তেও জোয়ান, কিন্তু নারী সে 20তেই বুড়ি। বাবাকে দেখে তোষা ফড়িংয়ে উড়ে চলে আসে। মেয়ের কপালের ঘামে লেপটে থাকা চুলগুলো কানে গুজে ব্যাগটা নিজের কাঁধে তুলে এক হাতের মুঠোই পুড়ে নেয় তোষার হাত। তোষা বুঝি থেমে থাকা মেয়ে, আদরের আল্লা দিয়ে ফুরুম ফুরুম করে এটা ওটা বলে যাচ্ছে। তুহিন কখনো বিরক্ত হন না, বরং ভালো লাগে তার মেয়ের চঞ্চলতা। ঠিক যেন তার কিশোরী সে স্ত্রীর কার্বন কপি তোষা। বাবার হাত ধরে টেনে বাইনা ধরে তোষা। আব্বু আব্বু আইসক্রিম খাবো একটা। তুহিন আবার মেয়ে পাগল পাক। মেয়ে চাইবে সেটা না দিয়ে সে থাকবে, তা কখনো হয়েছে? না, কখনোই না। তবুও মুখটা অসহায় করে জানাই, পুতুল, মা বকবে না বলো? গত সপ্তাহে ঠান্ডা ভালো হলো। তুহিন শেখের বউকে কে জানাবে আব্বু? আমার আব্বু তো জানাবে না, এটা শিওর। এই মানে কি তুমি জানাবে? মেয়ের গোলগাল ছোট্ট মুখটার পানে তাকিয়ে আর কিছু বলতে পারে না তুহিন। এগিয়ে যায় আইসক্রিম ওয়ালার খানের দিকে। তোষা কোন ফ্লেভার খাবে জিজ্ঞেস করতে ওর মুখ জলজল করে উঠল। একে একে বলতে লাগলো, চকলেট, ম্যাঙ্গো, ভ্যানিলা আর স্ট্রবেরি মিক্সড করে কর্নেটোতে ভরে দিন। উপর দিয়ে চকলেট সিরাম দিবেন মামা। আর কয়েকটা চকো চিপস ছিটিয়ে দিবেন। বলে দাঁত কেলিয়ে হাসল। তুহিন দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ে সুযোগ পেলেই তার অসৎ ব্যবহার করবে। এই যে এখন আইসক্রিম খাবে, তাতে 3 জনেরটা একাই খেয়ে নেবে সে। বাহানার শেষ নেই। এক্সট্রা টাকা ছাড়া এভাবে কর্নেটো ফিলও করা যায় না। তোষার হাতে আইসক্রিম আসতে ও খুঁটে খুঁটে আগে চকলেট খাওয়া শুরু করলো। বাবার মুখে দিতেও ভুলেনি। তুহিনের কাঁধে তখনও তোষার ব্যাগ। পরিচিত একজনের সাথে দেখা হতেই তোষাকে দাঁড় করিয়ে তিনি একটু সাইডে যান কথা বলতে। কয় মিনিট হলো? এই তো 10 থেকে 15 মিনিট, এর বেশি তো না। তবে তুহিন ফিরতেই তার মনে হলো এখানে কয়েক ঘন্টা পর ফিরেছে সে। তার পুতুলের হাতের আধ খাওয়া আইসক্রিমটা রাস্তায় পড়ে গলে গিয়েছে কিছুটা। গাড়ির সাথে লেগে ফুপিয়ে কাঁদছে তোষা। না, ভুল, তোষা মোটেও কাঁদছে না। সে রাগে ফুপাচ্ছে, রাগের চোটে তার ডাগর ডাগর আখিতে পানি জমেছে। কিন্তু তুহিনের এ ধারণাও ভুল। তার মেয়ে কাঁদছে নিজের আইসক্রিমের জন্য আর লেগে আছে একটা ছেলের উপর। ছেলেটাকে চেনে তুহিন। তোষা থেকে 2 ক্লাস উপরে সে। বর্তমানে ছেলেটার অবস্থান আরহামের নিচে, তার কলার আরহামের হাতের মুঠোয়। তুহিন ছাড়াতে আসতে আসতে শক্ত করে 2টো চড় আরহাম ছেলেটার গালে দিয়ে দিল। তুহিন দাঁড়িয়ে গেল। কি হবে এখন যে? তবুও পা ছেলে গিয়ে আরহামকে ধমকে ওঠে। আরহাম, আব্বু ছাড়ো ওকে। কি করছো? কত ছোট তোমার, ওর গায়ে হাত কেন তুলেছো? একদম ঠিক হয়েছে। বল এখন, বল এখন বলছিস না কেন? হ্যাঁ, তুহিন তাকালো মেয়ের দিকে। ভিতর ডিম তার নিয়ে আরহামের হয়ে কথা বলছে। সাহস অবশ্য সে আরহামকে দেখেই পায়। ছেলেটাকে তুলে তুহিন বুঝ দিতে দিতে আরহাম তোষার জন্য আরেকটা আইসক্রিম নিয়ে নেয়। মাথায় হাত রেখে শুধু বলে, আমার বুচিকে একমাত্র আমিই বুচি রাখবো। পরেই আবার বলে, এই সপ্তাহে আর মিষ্টি কিছু খাবি না, ডায়াবেটিস পয়েন্ট বেড়ে যাবে। তোষা জিবা দিয়ে আগে আইসক্রিমটা চেটে নেয়। বলা যায় না এটাও যদি পড়ে যায়। তুহিন পরে ঘটনাটা শুনে বাক্রুদ্ধ। তোষাকে ওই ছেলে শুধু বলেছিল। কে বুঝি আইসক্রিম খাচ্ছ? ব্যাস, তোষার রেগে আইসক্রিম ছুঁড়ে মারে ছেলেটার গায়ে। এত রাগ এই মেয়ের। তুহিন মাঝে মাঝে ভয় পায় কে সামলে দেবে রাগী পুতুলকে।
ওই রাস্তা দিয়ে আরহাম ভার্সিটি যাচ্ছিল। রাস্তার এই ঘটনা থেকেই পরবর্তী ঘটনার সূচনা ঘটায় সে। তোষার ভাবনায় ছিট পড়ে আরহামের কথা। খাইয়ে দেব? তোষা মাথা নাড়ায়। আরহাম রাইস সহ ভেজিটেবল নিলেই তোষা মুখ কুচকে বলল, সবজি ভালো লাগে না আরহাম ভাই, ফিশ দিন। চুপচাপ হা কর তোর। শৈলের কি হাল তোর? শেখ বাড়ির লোক কি ফকির হয়ে গেছিল যে সবজি কিনতে পারেনি? তোষা বেজার মুখ করে লোকমাটা মুখে তুলল। আরহাম নিজেও খাচ্ছে। তোষা খেতে খেতে বলল, আপনি দেশে কবে ফিরেছেন? আরহাম এক লোকমা ওর মুখে দিয়ে উত্তর করল। 1 মাস। তোষা চমকে উঠল, অসহায় কণ্ঠে শুধালো, আমাকে আগে কেন আপনার কাছে আনলেন না আরহাম ভাই? আপনি কি জানতেন না আপনার তুষের কষ্ট হচ্ছিল? আরহামের হাত থেমে গেল। সে জানতো, কিন্তু করার কি বা ছিল। তোষার মুখের দিকে তাকিয়ে বলল, তোকে তো বাসা থেকে বের হতে দিচ্ছিল না প্রাণ। কিভাবে কি করতাম? গতকাল তুই পার্লারে যেতে বের হলি, সুযোগ পেলাম তুলে নিয়ে আসলাম। আপনি জানতেন আমার বিয়ে? হুম। কার সাথে? চুপ। জানেন? হুম। তোষা চুপ রইল। আরহাম হাত ধুয়ে একটা মলম এনে তোষার ঘাড়ে লাগিয়ে হাতের কনুইতেও লাগালো। তোষার দিকে তাকিয়ে বলল, পেটে লাগাতে পারি? সময় ব্যয় করে না তোষা, পরনের কুর্তি অল্পও তুলে নেয়। আরহাম নিঃশব্দে আঁচড় আর কাটা জায়গাগুলোতে মলম লাগায়। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ভেতর থেকে। তোষা আরহামের হাতটা ধরে নিজের 2 হাত দিয়ে নিজের গালে লাগিয়ে বলে, আমার সব ছেড়ে আপনার কাছে এসেছি, এই তুষটাই আপনার। সংকোচ কোথা থেকে আসে? শেখ বাড়ির ছোট ছেলে আদনান, শান্ত ভদ্র এক ছেলে। ইঞ্জিনিয়ারিং শেষ করে ভালো এক পেশায় নিয়োজিত। লম্বা চওড়া সুদর্শন সুন্দর ধাঁচের ছেলেটা। আরহামের মা তাকিয়ে আছেন আদনানের দিকে। এগিয়ে এসে একটু মাথায় ও হাত বুলিয়ে দিলেন। আদনান ফিচেল হাসল। ও জানে এই আদরটা ওর মা ওকে করছে না। এই আদরটুকু হলো ওর বড় ভাই আরহামের। চেহারা এক হওয়াতে মা মাঝে মাঝে আরহামের কথা মনে পড়লে রাত বিরাতে আদনানের রুমে ছুটে আসে। আদনান বোঝে মায়ের মন। কিছুই করার নেই তার। শুধু আদনান কেন, কেউই কিচ্ছু করতে পারবে না। মায়ের হাতটা জড়িয়ে নিজের বুকে রাখে আদনান। অল্প অন্ধকারে দেখে নেয় মায়ের ক্রন্দনরত চেহারাটা। 2 ভাইয়েরই জান তাদের মা। আদনানের মা ভাবেনি ছেলে সজাগ। আদনান মায়ের কোলে মাথাটা তুলে দিতেই হু হু করে কেঁদে ওঠেন তিনি। আদনান মাকে থামায় না, কাঁদতে দেয়। কাঁদুক, কাঁদা ভালো, কাঁদলে মন হালকা হয়। আদৌ কোনোদিন ওর মায়ের মন হালকা হবে কিনা জানা নেই। একজন মায়ের কাছে তার প্রথম সন্তান কি তা সেই মা ছাড়া কেউ জানে না। সৃষ্টিকর্তা দেয়া প্রথম নিয়ামত বলে কথা। ফিরে সুস্থে মায়ের কোল থেকে মাথা তুলে আদনান হাত বাড়িয়ে মুছে দেয় চোখের পানি। অল্প বিস্তর হেসে শুধায়, কেন কাঁদছো মা? ভাই ঠিক আছে? সচকিত নয়নে তাকান তিনি। আদনান বোঝে মায়ের না করা প্রশ্ন। সে প্রশ্নের উত্তর স্বরূপ ওষ্ঠ ছুঁয়ে দেয় তার ললাটে। চোখের পানি বাকিটুকু মুছে দিয়ে বলে, জানি না কোথায় আছে, কিন্তু এতটুকু বিশ্বাস আছে তার নিজের প্রাণের টুকরোকে নিয়ে সে খারাপ থাকবে না কখনোই। 2 হাত ঝাঁপটে ধরেন তিনি ছেলেকে। কাঁদতে কাঁদতে ফ্যাঁসফ্যাঁসে গলায় বলেন, ওকে এনে দিন আদনান, ও আমার প্রথম সন্তানও। আমার কলিজার টুকরাটাকে দেখি না কত বছর। আদনানের গলা ধরে আসে। কান্না পাই তারও, কিন্তু কাঁদে না সে। মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধু বলে, আরেকজনের কলিজার টুকরো নিয়ে গিয়েছে সে মা। ও পুতুলের খারাপ চায় না। চাইলেও কোনোদিনও ভালো করতে পারবে না মা। কবে না জানি তুষের লাশ নিয়ে চৌকাটে আসে। ওর মা ছোট করে ছেড়ে দেন আদনানকে। আদনানের ঠোঁটে তখন দেখা মিলেছে দুর্বোধ্য হাসি। ওর মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। আদনান মায়ের হাতের তালুতে চুমু খেয়ে বলল, যাও মা, ঘুমাও, ভাই ঠিক আছে, যাও। নির্বোধের ন্যায় উঠে দাঁড়ায় ওর মা। 2 পা ফেলে দরজার দিকে এগিয়েও যান। পরবর্তী পা ফেলা হলো না। আদনানের দিকে তাকিয়ে বললেন, ও কি কখনো ভালো হবে না? চিকিৎসক নিজে অসুস্থ হলে তার রোগ সারাবে কে? ওর মা আর অপেক্ষা করে না, রুম থেকে চলে যান। বাড়ি সে মুখ গুজে দেয় আদনান। বলিষ্ঠ দেহটা কাঁপছে তার ক্ষণে ক্ষণে। কেন সে ভালোবাসা পেল না? মানুষ তো সুরত দেখে ভালোবাসে, তাহলে তার তুষ কেন আটকালো না? আর আমার ওর মাঝে চেহারার পার্থক্যটা কোথায়? আদনানের মনটা যেন হঠাৎ উত্তর দিল, ভালোবাসার সুরত দেখে না। নিজের পিছে ভারী কিছু অনুভব হতে আরহামের ঘুম কিছুটা ছুটে দেয়। তুলতুল একটা রক্তে মাংসে গড়া অস্তিত্ব তার উপর টের পাচ্ছে সে। কোনো নড়চড় নেই অস্তিত্বটার মাঝে। আরহাম নিজেও একটু নড়ল, তবুও ওর উপরে থাকা তুলার বস্তাটা নড়ল না।
সে ঠাঁই মেরে আরহামের পিঠের উপর শুয়ে আছে। আরহাম ঘুম জড়ানো কণ্ঠে ডাকল। তোষ। ধক করে ওঠে তোষার ছোট্ট বুকটা। এই ডাকটা যেন তার হৃদয় এফার ওফার করে দিচ্ছে। আরহাম তোষার জবাব না পেয়ে পুনরায় বলল, কি হয়েছে প্রাণ? তোষা এবারেও নিশ্চুপ। আরহাম এবার তোষাকে এক হাতে পেঁচিয়ে পোল্টে দিয়ে ঘুরল। অবস্থান পেল তোষা আরহামের বুকে। নিজের মুখটা আরহামের মুখের উপর দিয়ে বেজার মুখে বলল, বোর হচ্ছে আরহাম ভাই, চলুন না ঘুরতে যাই। ঘুরতে যাবি? হুম। কোথায়? তোষা ভাবছে কোথায় যাওয়া যায়। একুল উকুল ভেবেও গতি যখন পেল না তখন উৎফুল্ল চিত্তে বলল, আপনি যেখানে নেবেন সেখানেই যাব। যেখানে নেব সেখানেই। হ্যাঁ তো উঠুন না, আমার একা ভালো লাগছে না। আরহাম নিজের সরু দৃষ্টি ফেলে তোষাকে দেখে যাচ্ছে। এক হাত বাড়িয়ে ছুঁয়ে দিচ্ছে তোষার আধ ভেজা চুল। মেয়েটার এই দীর্ঘ কেশ অনেক পছন্দ আরহামের। তোষাও অনেক যত্ন করে চুলগুলো আরহামের উপর ঝুঁকে থাকাতে কিছু সংখ্যক চুল আরহামের মুখে চলে এলো। তোষা হাত দিয়ে তা আরহামের মুখ থেকে সরাতে নিলেই আরহাম থামিয়ে দিল। তোষা তার চুল থেকেও কেমন একটা ঘ্রাণ আসে। এত বছর দূরে থাকলেও আরহাম ভোলেনি তার তুষের ঘ্রাণ। যে ঘ্রাণ আগে লুকিয়ে চুপিয়ে নিত, সে ঘ্রাণ এখনো কাছ থেকে পাচ্ছে। এই তুষটার ঘ্রাণও কেমন একটা শীতলতা অনুভব করাই ওর প্রাণে। তোষা পুনরায় তারা দিল, এই আরহাম ভাই, হুম। আর কতক্ষণ? আয় ঘুরাই তোকে। বলি আরহাম তোষাকে কোলে তুলে উঠে দাঁড়ালো। তোষা হেসে আরহামের গলা জড়িয়ে ধরে। আরহাম ওকে নিয়ে পুরোটা ফ্যাট জুড়ে হাঁটলো, আনাচে কানাচে সব জানালো। প্রায় ঘন্টাখানেক যখন পার হবে তখন শেষ হলো ওদের হাঁটা, ঘোরা। আরহাম এখানে খুব সূক্ষ্মভাবে এড়িয়ে গিয়েছে তোষাকে ঘুরতে নেওয়ার ব্যাপারটা। তোষা অত শত খেয়াল করলো না। সে মজা পেয়েছে এভাবে আরহামের কোলে চড়ে ঘুরতে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে আরহাম তোষাকে ড্রেসিং টেবিলের সামনে বসালো। তোষা তার হাঁটু সমান চুলগুলো সুন্দর করে আঁচড়ে দিতে দিতে তাকালো তোষার পানে। মেয়েটা সারাটাক্ষণ আরহামকে দেখে। কি যে দেখে আল্লাহ মালুম। এই যে আজ দুটো দিন হতে ছিল, অথচ তোষা দেখেই যাচ্ছে আরহামকে। আরহাম যে ওকে আরো গভীর ভাবে দেখে তা কি তোষা জানেন তা টের পায় না কোথায়। পেলে নিশ্চিত লজ্জায় মরে যেত। তোষা হঠাৎই প্রশ্ন করলো, আরহাম ভাই, আপনি কি ডাক্তারি ছেড়ে দিয়েছেন? এটা কেন মনে হলো তোর? জিজ্ঞেস করলাম। কাজ ছেড়ে দিলে বউ খাওয়াবো কি দিয়ে? দেশে জয়েন করেছেন? হুম। তোষা কথা বাড়ালো না। আরহাম এদেশ থেকে ভার্সিটিতে ভর্তি হয়েছিল, কিন্তু 2 বছর যেতে দেশের বাইরে পাড়ি জমায়। তোষা শুধু জানে ওর আরহাম ভাই ডক্টর হওয়ার সুযোগ পেয়েছে, তাই গিয়েছে। কিন্তু পুরো শেখ পরিবার জানে আসল ঘটনা। খুব সাবধানে তারা তোষা থেকে আড়াল করে রেখেছে এতগুলো বছর। আরহামের সাথে প্রথম প্রথম তোষাকে যোগাযোগ করতে দিলেও পরে তা কমিয়ে দেওয়া হয়। আরহাম জিজ্ঞেস করতেই তাকে জানানো হয় তোষার পড়াশোনায় প্রভাব পড়বে, এত বেশি কথা বলবে। আরহাম মেনে নেয়। তার তুষটাকে পেতে সবটুকু কথা মেনে নেয় পরিবারে। তুষ শব্দ অব্দি করে না। কিন্তু চঞ্চল প্রাণ তোষাকে থামাতে পারেনি কেউ। নিজের ফোন না থাকায় রাতে বাবা ভাইয়ের ফোন লুকিয়ে এনে আরহামকে কল দিয়ে কথা বলতো। কখনো প্রেমের আলাপ জমতো না তাদের মাঝে। যা ছিল বা থাকতো সবটাই ছিল তোষার বাচ্চানো কথাবার্তা। আরহাম শুনতো, মাঝে মাঝে হু হা যা বলা তা বলতো। তুষার তখন উঠতি বয়স, ভালো লাগতো সবকিছু। শেখ বাড়ির সবাই ভেবেছিল সময়ের সাথে সাথে তোষা আরহামকে ভুলে যাবে, কিন্তু না, এমন কিছুই হয়নি। বরং তোষা দিন দিন আরো গভীর ভাবে ডুবে থাকতো আরহামের ভাবনায়। যেটাকে সবাই তোষার আবেগ বলে আখ্যা দিয়েছিল, সেটা পরবর্তীতে রূপ নিয়েছিল ভালোবাসা, এক সময় পাগলামিতে। শেখ বাড়ির সকলের চোখে মুখে বিষাদ লুকোচুরি খেলা করছে। বাড়িটা যেন আস্ত এক মরা বাড়ি। বলা যায় গত কয়েক মাস ধরেই এটা মরা বাড়ি হয়ে গিয়েছিল, তবে এখন যেন মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। হাজার তোষা বিগত মাস কয়েক চুপচাপ থাকতো। হুটহাট সবার সামনে এসে আবদার করতো আরহামের জন্য। মাঝে মাঝে তেজি রূপ দেখা যেত, কিন্তু এখন সবটা নিস্তব্ধতা চাদরে মোড়ানো। তাদের পুতুল নেই তাদের কাছে। সবাই জানে সে কোথায়, কার সাথে আছে, কিন্তু তাদের হাত বাঁধা। তুহিন আর তুরাগ 2 ভাই গত 2টা দিন ধরে কম তো খুঁজল না। পুলিশ জানিয়েও লাভ হয়নি, তারা জানে হবেও না। আরহাম প্রচন্ড ধূর্ত এক ছেলে, সে কোথায় লুকিয়েছে তা জানা মুশকিল। তবে এটা ভেবে তারা কিছুটা হলেও স্বস্তিতে আছে যে আরহাম আর যাই হোক এখন পর্যন্ত তোষাকে কিচ্ছু করেনি। হঠাৎ কলিং বেল বাজতেই তুষারের মা দরজা খুলল। পুলিশ অফিসার দেখে স্বামীকে ডাকতে চলে আসেন ভেতরে। ততক্ষণে আদনান এগিয়ে এসে তাদের ভেতরে আনলো।
বাড়ির পুরুষরা সকলে সোফায় বসা, তাদের সামনে টেবিলে ল্যাপটপে চলছে একটা ভিডিও, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে তোষা পার্লার থেকে পালিয়ে নিজে গিয়ে একটা গাড়িতে চড়ে বসেছে। তবে এর আগে আদনান পার্লারে ঢুকেছে। আদনান সেটা দেখে চমকে উঠে বললেন, ভাই। পুলিশ অফিসার নিজেও ব্যাপারটা নিয়ে বিভ্রান্তিতে ছিলেন। তিনি ভেবেছিলেন ওটা আদনান, তবে না, সেটা ছিল আরহাম, যে আদনান সেজে পার্লারে ঢুকেছিল। হয়তো তখনই কোনোভাবে তোষার সাথে যোগাযোগ করেছে, যার দরুন তোষা পালাতে পেরেছে। সবটা শুনে অফিসার তুরাগের দিকে তাকিয়ে বললেন, স্যার, এখানে কিডন্যাপের মতো কিছুই নেই। তুষার নিজে পালিয়েছে। কোন ক্লুয়ের ভিত্তিতে তুষার খোঁজ করব? তুহিন চুপ করে গেলেন, আর তুরাগ সে নিজের ছেলের কৃতকর্ম দেখে বাখারা। তোষার মা দূর থেকে মেয়ের পালানোর দৃশ্য দেখে মুখে আঁচল গুজে কাঁদছে। আরহামের মা দুই হাতে নিজের সাথে চাপতে ধরেন তাকে। কাঁদতে কাঁদতে তিনি শুধু বললেন, ভাবি, মেয়েটাকে বিয়ের সকালেও মেরেছি আমি। ও ভাবি, ও কি আর ফিরবে না? আমার বুকটা কেমন করছে ভাবি, আমার পুতুল। তুষারের কানের কাছে যাচ্ছে মায়ের কান্না, তবে তার চতুর মস্তিষ্ক দেখছে অন্য কিছু। স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে সে প্রশ্ন করলো, তোষার নাকে মুখে রক্ত কিসের? হঠাৎ এহেন প্রশ্নে চমকে তাকান সকলে। হ্যাঁ, তাই তো, কেউ কেন খেয়াল করলো না বিষয়টা? পার্লার থেকে বের হলে কেন তোষার নাকে মুখে রক্ত, আর কেনই বা এক হাতে প্লেটের দিকে চেপে রেখেছে? এত এত প্রশ্ন, অথচ উত্তর শূন্য। অফিসার বিদায় হতেই ধপ করে বসে পড়ে তুহিন। তুরাগের মুখে ভাষা নিয়ে ছোট ভাইকে কিছু বলার বা সান্ত্বনা দেবার। আরহামকে কিছুতেই সহজে নেওয়া যাচ্ছে না। তবে এটাও ঠিক, এখন পর্যন্ত সে হয়তো তোষার গায়ে মশার কামড়ও পড়তে দেয়নি। তবে সামনে কি হতে পারে তা ভাবতেই যেন সকলের গা শিউরে উঠছে। আদনান দুই হাতে মাথা চেপে ধরে কিছুক্ষণ বসে থেকে উঠে দ্রুত পায়ে রুমে চলে গেল। এখানে টেকা যাচ্ছে না, কিছুতেই না। তুষার এতক্ষণ চুপচাপ থাকলেও হঠাৎ বলল, এই সপ্তাহে চলে যাচ্ছি চাচ্চু। তুরাগের দৃষ্টিতে হতভম্বতা। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, চলে যাচ্ছ মানে? ক্যাম্পে যাচ্ছি। তুহিন মাথা তুলে ছেলের দিকে অসহায় দৃষ্টি ফেলেন। তুষার সেটা দেখে নির্লিপ্ত গলায় বলল, এভাবে তাকিয়ে লাভ নেই আব্বু, আমি বহু আগে তোমাকে বলেছিলাম শুনোনি, এখন ভুগো। আমার কথা শুনলে অন্তত আজ আমার পুতুল আমার বুকে থাকতো। বলে হনহনিয়ে রুমে চলে যায় তুষার। বোনের জন্য তার হৃদয়ে যে ভালোবাসা, তা শুধুমাত্র ভাইয়ের না, বরং তুষার তাকে নিজের সন্তানের মতন ভালোবেসে। তুষার না চাইতেও বারবার মনে হয়, এই বুঝি মাস গড়াতে আরহাম তার পুতুলটার প্রাণহীন দেহ নিয়ে হাজির হয়। ভাবতেই তুষারের হাত পা শীতল হয়ে আসে। মনকে বুঝতে এখন পুতুল ভালোবাসে। আরহাম যেমন তোষাকে বুকে করে রাখে, ঠিক তেমনই ওই বুকে তোষার সমাধি দিতেও পিছু পা হবে না। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, তবে দূর থেকে। ফুরফুরে বাতাস তেড়ে আসছে রুমে। আরহাম ঘুম জড়ানো চোখে একবার তাকালো। জানালা লাগানো, তবে বারান্দার ঠাইটা একটু খোলা। তা দিয়ে এমন বাতাস আসছে, পাখির শব্দই বাঁশতলার উপর ঠিকঠাক শোনা যায় না, তবে শীত হওয়াতে কিছুটা টের পাওয়া যাচ্ছে। ঠান্ডা বাতাস তোষার গায়ে লাগবে ভাবতেই আরহাম তাকালো। আরহামের বাহুর ভেতর ঢুকে বিড়াল ছানানে গুটিয়ে তার বুকে মিশে আছে তোষা। ঘুম ঘুম মুখটাতে আরহামের হাসি, তৃপ্তিময় এক হাসি। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল তোষার খোলা গালটা। আরহামের চোখটা হঠাৎ জ্বলে উঠল যেন। বছরের পর বছর কিভাবে পার করেছে তা কেবল আরহাম জানে। এই তোষাটাকে ছাড়া বহু কষ্টে দেশের বাইরে থেকেছিল সে। মনে বিশ্বাস ছিল সে সফল হয়ে ফেরার পর তোষাকে পাবে নিজের করে, কিন্তু না, ধোকা খেলে খুব বাজে ভাবে। একজন সফল খ্যাতিমান সাইকিয়াট্রিস্ট হওয়ার পরও শেখ বাড়ির সকলে মিলে কি ধোকাটাই না দিতে চাইল। চোখ গড়িয়ে এক ফোঁটা পানি পড়তে আরহাম তোষার মাথায় মুখ দিয়ে রাখত। তোষা আরেকটু জড়িয়ে নিল নিজেকে আরহামের সাথে। সাঁইতে আরহামের বন্ধনী দৃঢ় হলো আরো। তোষা তখন অল্প ব্যথা পেলেও কিচ্ছু বলল না। হোক না মরণ, মুখটা তার প্রাণের হলেই শান্তি। আরহামকে তৈরি হতে দেখিয়ে তোষার মন খারাপ হয়ে এলো। এদিক ওদিক ঘুরঘুর করছে। আরহাম আর চোখে সবটা দেখছে, তবে চুপচাপ কাজ করে যাচ্ছে। তোষা উৎসুক দৃষ্টি ফেলে এবার আরহামের কাছে আসতেই আরহাম টাইটা বাড়িয়ে দিল অতিকে। তোষা যদিও টাই বাঁধতে পারে না, তবুও এতক্ষণে আরহামের মনোযোগ পেয়ে সে টাইটা হাতে তুলে নিল। আরহাম থেকে অনেকটা খাটো হওয়ার দরুন তোষা নাগাল পাচ্ছে না তাকে। আরহাম দেখলো তোষার চেষ্টা। পায়ের তালু উঁচু করে সে চেষ্টায় গেছে আরহামের টাই বাঁধতে। আরহাম ব্যাপারটা সহজ করলো তুষের জন্য। দুই হাতে কোমর জড়িয়ে উঁচু করে নিজের বরাবর করে নিল। তোষাও তখনও চেষ্টা। বেচার এত শত চেষ্টার পরও যখন পারল না, তখন মুখটা ম্যাচার মতন করে বলল, পারি না তো।
চেষ্টা কর। করলাম তো। আবার কর। এবার আরহাম টাইট করলো আর তোষা বাঁধলো। 5 মিনিট আগেই সুন্দর করে তোষা কাজটা সম্পূর্ণ করেই বিজয়ের হাসি হাসলো। উঁচু হওয়ায় আরহামের গলা জড়িয়ে উচ্ছ্বসিত গলায় বলল, আরহাম ভাই, বেঁধেছি আমি। তুই বেঁধেছিস?